গৃহ যুদ্ধ লেগে যাবে। আওয়ামী লীগ কতটা শক্তিশালী অথবা কতটা ভয়ঙ্কর সেটা আবারও কিন্তু প্রমাণ হয়ে যাবে। আরেকটি যুদ্ধ করতে হবে যে মেশিনগান হাতে করে আমার পিতা যুদ্ধ করেছিলেন। এই স্বাধীনতা বিরোধীদের হাত থেকে, ডেভিল ইনুস গঙ্গের হাত থেকে মানচিত্র রক্ষা করতে হলে সশস্ত্র হামলার বিকল্প নাই। দর্শক, ছাত্রলীগ কিন্তু আবারও মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। তারা কিন্তু গুলিস্তানের মা। দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষারা। শেখ হাসিনার আহ্বানে 16 ডিসেম্বরের আগেই দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও হরতাল কর্মসূচি পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজধানী রাজশাহী, ধানমন্ডি সহ বগুড়া, নোয়াখালী, চট্টগ্রামে চলছে হরতাল ও ভাঙচুর। নেতাকর্মীরা বলেন, অবৈধ ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ মিছিল হরতাল অব্যাহত রাখবো। এই মাসের শেষের দিকে যে কোনো সময় পরিস্থিতি এত ভয়াবহ অবস্থা ধারণ করবে যে ডক্টর ইউনূস হয়তো আর্মির হাতে বা রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে পারে। আওয়ামী লীগ নতুন করে কর্মসূচির ডাক দিয়েছে, অন্তত সোশ্যাল মিডিয়াতে সেটাই দেখা যাচ্ছে। যখন নির্বাচনে তফসিল ঘোষণার আবহ, তার মধ্যে 3 দিনের লকডাউনের কর্মসূচি আওয়ামী লীগের। নির্বাচন ঠেকানোর জন্য কি আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা দিল এবং এটা কি তারা এখন রেগুলার করবে? সজীব ওয়াজেদ জয় যেটা রয়টার্সকে বলেছিলেন যে তারা নির্বাচন প্রতিহত করবে যদি তাদেরকে নির্বাচন করতে দেয়া না হয়। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষারা। দুটি যানবাহনকে ভাঙচুর করেছে, শুধু ভাঙচুর করেছে তা না, আগুন দিয়েছে। আমরা আমাদের পুলিশের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত আছে, প্রায় 8-12 জন। শেখ হাসিনার আহ্বানে 16 ডিসেম্বরের আগেই দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও হরতাল কর্মসূচি পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজধানী রাজশাহী, ধানমন্ডি সহ বগুড়া, নোয়াখালী, চট্টগ্রামে চলছে হরতাল ও ভাঙচুর। নেতাকর্মীরা বলেন, অবৈধ ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ মিছিল হরতাল অব্যাহত রাখবো। এক পর্যায়ে তারা ঘোষণা দেন, এটা আমাদের অস্তিত্বের লড়াই, হয় এদেশে অবৈধ ইউনূস থাকবে, না হয় আমরা থাকবো। বিজয় মাস ঘিরে 16 ডিসেম্বরের আগ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এবার হয় এসপার, না হয় ওসপার। সহিংসতা ঘটেছে মানিকগঞ্জেও। আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড। কুমিল্লায় আন্দোলনকারীদের ধাওয়া দিয়েছে বিরোধীরা। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। দীর্ঘ 15 মাস আমাদের জাতীয় গৌরব মহান মুক্তিযুদ্ধের উপরে তারা আক্রমণ করেছে। মুক্তির সংগ্রাম একদিনের না, ক্ষণিকের না, এটা ধারাবাহিকভাবে যতক্ষণ আমাদের মুক্তি না হবে ততক্ষণ আমাদের এই লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে কঠোর হুঁশিয়ারি দিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সাধারণ খেটে খাওয়া মানুষ। আওয়ামী লীগের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনূসের পদত্যাগের এক দফা দাবিতে যমুনা ঘেরাও করার পরিকল্পনায় মাঠে নেমেছে দলটি নেতাকর্মীরা। জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই আবার তারা চাচ্ছে এই ধরনের একটা সহিংস রাজনীতি। দেশের মধ্যে কিভাবে আগুন লাগানো যায়, সন্ত্রাস করা যায়। তারা দীর্ঘ 15 মাস আমাদের জাতীয় গৌরব মহান মুক্তিযুদ্ধের উপরে তারা আক্রমণ করেছে। আমাদের বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশকে জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই গণতন্ত্রের পক্ষের শক্তিকে ছাড়া নির্বাচন মানতে নারাজ বাংলাদেশের জনগণ। বিশ্বের বৃহত্তম মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে আওয়ামী লীগকে নিয়েই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। দেশের 86,000 গ্রাম জুড়ে, 64টা জেলা জুড়ে দেশের 18 কোটি জনগণ এই নির্বাচনের, এই ত্রয়োদশ সংসদ নির্বাচন অবৈধ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণাকে প্রত্যাখ্যান করছে ঘৃণা ভরে। তাই আমি দেশের সাধারণ মানুষের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলবো, আগামী জুম্মার নামাজের পরে সারা দেশের বিক্ষোভ মিছিল এবং 12 তারিখের লকডাউনকে শতভাগ সফল করতে হবে। মনে রাখতে হবে, এই চায়নাদের হাত থেকে, এই স্বাধীনতা বিরোধীদের হাত থেকে, ডেভিল ইনুস গঙ্গের হাত থেকে মানচিত্র রক্ষা করতে হলে সশস্ত্র হামলার বিকল্প নাই। আপনাদের সশস্ত্র হামলা অবশ্যই করতে হবে, কেন তাছাড়া কিন্তু দেশের মানচিত্র পতাকা আমরা উদ্ধার করতে পারবো না, উদ্ধার কোনোভাবেই হবে না। আপনারা জেনেছেন ইতিমধ্যে
এবং প্রত্যক্ষভাবে দেখেছেন মাঠ পর্যায়ে থাকা যে সকল পুলিশ সদস্য ভাইরা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের পক্ষে কাজ করছে। সেনাবাহিনীর একটি অংশ পাকিস্তান পন্থীতে পরিণত হয়েছে, পুলিশ প্রশাসনের অফিসার্সের একটা অংশ পাকিস্তান পন্থীতে পরিণত হয়েছে, দেশের রাজনীতির একটা অংশ পুরোটাই পাকিস্তান পন্থীরা নিয়ন্ত্রণ করছে, দেশের গুরুত্বপূর্ণ অফিস আদালতগুলো পাকিস্তান পন্থীরা নিয়ন্ত্রণ করছে। শুধুই তাই না, বাংলাদেশের সামরিক যে ঘাঁটিগুলো, যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেখানে আইএসআই এর লোকজন নিয়ন্ত্রণ করতেছে, পাকিস্তানি মিলিটারি নিয়ন্ত্রণ করতেছে। সুতরাং বিদেশিদের যে সকল যারা দেশকে ভালোবাসে, যারা বাংলাদেশকে সমর্থন করে, বাংলাদেশের পক্ষে সাধারণ মানুষের অধিকারের জন্য, বাংলাদেশের সাধারণ জনগণ ভালো থাকুক, দেশটা ভালো থাকুক, যে সকল আন্তর্জাতিক মানের মানবিক যে সকল নেতাগণেরা রয়েছে তারা বাংলাদেশের পক্ষে রয়েছে, আওয়ামী লীগের পক্ষে রয়েছে, দেশের জনগণের পক্ষে রয়েছে। তারা সেভাবে সময় মতো তাদের সমর্থন ইতিমধ্যে বিভিন্ন পূর্বাভাস আপনাদের উদ্দেশ্যে দিয়েছে এবং সেই জায়গা থেকে তারাও আগামীর প্রস্তুতি তারা নিতেছে। কিন্তু মাঠ পর্যায়ে ওদের হাত থেকে মানচিত্র রক্ষা করতে হলে, ওদের হাত থেকে লাল সবুজের পতাকা রক্ষা করতে হলে সশস্ত্র হামলা আপনাকে করতে হবে, চূড়ান্ত একটা যুদ্ধের প্রস্তুতি আপনাকে নিতে হবে। পুরো দেশব্যাপী যে সকল গেরিলা বাহিনী ভাইরা রয়েছেন আপনাদের সক্রিয় ভূমিকা থাকতে হবে। আপনারা খালে, গ্রামে, পাড়ায়, মহল্লায় খোঁজ নিতে হবে ওই ব্যারিস্টার ফুয়াদরা, শাহরিয়াররা কখন কোথায় কোন রাস্তা দিয়ে কোথায় কোথায় চলাফেরা করতেছে, কোথায় তাদের সমাবেশ আছে এবং সেই সমাবেশের মধ্যেই তাদেরকে আক্রমণ করতে হবে। গেরিলা কায়দায় এই কাজী ইব্রাহিমদের মতো লোকেদের, মিজানুর রহমান আজহারের মতো লোকেদের, যারা এখন সরাসরিভাবে স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের মানচিত্রের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে, তাদের তো কোনোভাবেই বাংলাদেশের মানচিত্রের মধ্যে তাদের জন্য অক্সিজেন হারাম হয়ে গেছে ইতিপূর্বেই। সুতরাং সেই অক্সিজেন, হারাম অক্সিজেন কোনোভাবেই তারা নিতে পারে না। তাদেরকে যত সময় এই শাবকদের, সর্বশেষ প্রজন্মদের যত সময় পর্যন্ত একজন প্রজন্ম বেঁচে থাকবে তত সময় পর্যন্ত আপনাদের এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব হুমকির মধ্যে থাকবে। ওরা যদি পালিয়ে অন্য দেশে চলে যায় ওরা কিন্তু ষড়যন্ত্র করতে থাকবে দেশের সার্বভৌমত্ব নিয়ে। সুতরাং গেরিলা কায়দা ওদের আক্রমণ করে ওরা যখন যেখানে কষ্ট করে তাদেরকে একবার ধরতে পারবেন ওর চ্যাপ্টার তখন ক্লোজ করে দিবেন। আমরা জানি অনেক 15 দিন, 10 দিন, 20 দিন পর লেগে যাবে একজন একটাকে ধরতে। সে একটাকে ধরে যদি কোনো রকম একটা পঙ্গু হাসপাতাল পাঠিয়ে দেন সেটা তো বেঁচে গেল, সুস্থ হয়ে আবার ষড়যন্ত্রে লিপ্ত হবে। সুতরাং এই কষ্ট করে, এই মেহনত করে 15-20 দিন পরে যাকে একবার হাতের কাছে একবার পাবেন ওর চ্যাপ্টার ওখানে ক্লোজ করে দেন, ওরে মাটির নিচে একেবারে শহীদ, ওদের ভাষাকে শহীদ করে দেন, সমস্যা নাই। এটা হচ্ছে আপনার বাংলাদেশ, তাহলে মুক্তি হবে। গেরিলার কায়দার বিকল্প নাই, মিত্রবাহিনীদেরকে সাথে নিয়ে সশস্ত্র হামলারও বিকল্প নাই। চূড়ান্ত সশস্ত্র হামলা না হলে কোনোভাবেই মানচিত্র রক্ষা হবে না, সার্বভৌমত্ব আপনি রক্ষা করতে পারবেন না, দেশ কিন্তু বেদখল হয়ে যাবে। ইতিমধ্যে যে সকল স্বাধীনতা বিরোধীদের কাছেই কিন্তু দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ওদের নিয়ন্ত্রণ রয়েছে। দেশের পূর্ণ ক্ষমতাই কিন্তু এখন স্বাধীনতা বিরোধীদের হাতে। সেই ক্ষমতা যেন ওরা কুক্ষিগত করতে না পারে, তাই অন্ততপক্ষে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আপনাকে সশস্ত্র হামলার প্রস্তুতি নিতে হবে। আমরা যেহেতু রক্ত ইতিমধ্যে 1.5 বছরে দিয়েছি, আমরা রক্ত আরো দেবো, কিন্তু আমাদের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নির্বাচনের তফসিল ঘোষণার দিন আওয়ামী লীগের কর্মসূচি আবার তারা মাঠে নিয়ে আসছে, এমনটা ঘোষণা গত রাত থেকেই আমরা দেখছি। গত রাতে ব্যাপক প্রচারণা আমরা দেখেছি। আওয়ামী লীগের যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট তাদের একটা ফটো কার্ড তারা প্রচার করছে, যে ফটো কার্ডে লেখা দেখলাম যে 3 দিনের কর্মসূচি তারা পালন করবে। সেই 3 দিনের কর্মসূচির মধ্যে রয়েছে আজকে তারা মশাল মিছিল করতে চায়। মশাল মিছিল তো সাধারণত রাতের আধারে হয়, তার মানে হচ্ছে যে আজকের কর্মসূচির টার্গেট তাদের সন্ধ্যার পরে, যখন কিনা তফসিল ঘোষণা হয়ে যাবে ঠিক তারপরে। তার মানে হচ্ছে তফসিলকে চ্যালেঞ্জ করা কিংবা নির্বাচনকে চ্যালেঞ্জ করার দিকেই আওয়ামী লীগ যাচ্ছে, এমনটা ভাবার কিন্তু অবকাশ রয়েছে। আগামীকালকে শুক্রবার তারা বাদ জুম্মা সারা দেশে মিছিল করবে এরকম কর্মসূচি ঘোষণা দিচ্ছে। এছাড়া শনিবার সারা দেশে 13 তারিখ সারা দেশে তারা সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালন করবে। এর আগে আমরা নভেম্বরে এই ঘোষণা এরকম কর্মসূচি পালন করতে দেখেছি। নভেম্বরের 13 তারিখেই সম্ভবত সেই দিনটা ছিল, হ্যাঁ 13 তারিখই ছিল। সেই 13 তারিখে লকডাউনের ঘোষণার পরে 1 মাস পরে, ঠিক 1 মাসের মাথায় ডিসেম্বরের 13 তারিখে তারা আবারও লকডাউন ঘোষণা করলো। নভেম্বরের 13 তারিখের লকডাউনটা বেশ সফল হয়েছিল, কারণ সরকারের ব্যাপক প্রস্তুতি ছিল। সরকারের প্রস্তুতিটা এবং আড়ম্বরপূর্ণ যে ব্যাপারগুলো আমরা দেখেছিলাম তাতে করে জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। সেই আতঙ্কটাকে কেন্দ্র করে বিশেষ করে রাজধানী ঢাকা শহর অনেকটা ফাঁকা হতে দেখেছি। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পদ্মা সেতুর ওই পারে এই পারে ব্যাপক জ্বালাও পোড়াও, গাড়ি ভাঙচুর, এই ঘটনাগুলো কিন্তু আমরা ঢাকার বাইরে দেখেছিলাম। 13 তারিখের লকডাউনটা অনেকে বলেন যে সরকারের প্রস্তুতির ব্যাপক প্রস্তুতির কারণেই, জনগণের মধ্যে আতঙ্ক তৈরির কারণে মানুষ ঘর থেকে বের হওয়ার সাহস পায়নি। সেই দিক থেকে আওয়ামী লীগ দাবি করতে পেরেছে যে তাদের লকডাউনটা সফল হয়েছে। এরপরে 17 তারিখে শেখ হাসিনার রায় ঘোষণা করা হলো। সেদিন এবং তার আগের দিন তারা শাটডাউন কর্মসূচি পালন করেছিল, যদিও সেই ব্যাপারে খুব একটা যে সফলতা এসেছে সেটা আমরা দেখিনি।
অনেকে এই যুক্তিও সামনে নিয়ে আসেন যে এর আগে আওয়ামী লীগের সময় দেলোয়ার হোসেন সাঈদীর মানে যুদ্ধাপরাধের অপরাধের মামলায় যে রায় হয়েছিল, সেই রায়ের পরে সারা দেশে যে পরিমাণ বিক্ষোভ হয়েছিল বগুড়া, পিরোজপুর বিভিন্ন এলাকায়, এবং প্রচুর মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছিল। এরপরে দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নানা ধরনের সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল, এবং দেলোয়ার হোসেন সাঈদীর ওই রায়কে কেন্দ্র করে সারা দেশে যে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছিল। দেলোয়ার হোসেন সাঈদীর চাইতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকার কারণে শেখ হাসিনার মানে নেতা হিসেবে শেখ হাসিনার অবস্থান তো অনেক উপরে, কিন্তু শেখ হাসিনার মৃত্যুদণ্ড যখন ঘোষণা করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আওয়ামী লীগ কিন্তু সারা দেশে তেমন কোনো প্রতিরোধ তৈরি করতে পারেনি। তৈরি করতে না পারার একটা বড় কারণ হচ্ছে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ অনেক দুর্বল হয়ে গেছে। গত বছরের 5 আগস্টে সরকার পতনের পরে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রীরা এবং বড় নেতারা যারা মূলত দুর্নীতির সাগরে ডুবে পড়েছিলেন, যাদের কারণেই মূলত আওয়ামী লীগের এই বিপর্যয়টা হয়েছে, তারা দেশের বাইরে থাকার কারণে, পালিয়ে থাকার কারণে দেশে নেতাকর্মীরা সাহস পাননি কিংবা তাদেরকে সংগঠিত করা সম্ভব হয়নি। কারণ দেশে নেতাকর্মীরা যারা অবস্থান করছেন তাদের মধ্যেও তো একটা গ্রেপ্তার আতঙ্ক, মামলা আতঙ্ক, নানা ধরনের মব আতঙ্ক, এই আতঙ্কগুলো কাজ করছে। সেই আতঙ্ককে পাশ কাটিয়ে কিংবা ওভারকাম করে তারা খুব একটা সফল হতে পেরেছে বলে মনে হয়নি 17 তারিখে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পরেও। এবার ডিসেম্বরের 13 তারিখে তারা যখন আবারও লকডাউন ঘোষণা করলো, তার আগের 2 দিন তারা মিছিল সমাবেশ এগুলো করার ঘোষণা দিল। এখন আওয়ামী লীগের কর্মকাণ্ড কিন্তু নিষিদ্ধ, সুতরাং ঘোষণা দিয়ে তারা কর্মকাণ্ড পালন করা এটা কিন্তু একটা বড় ব্যাপার। এর আগেও আমরা দেখেছি ঘোষণা দিয়ে তারা লকডাউন পালন করেছে, ঘোষণা দিয়ে তারা শাটডাউন পালন করেছে। শাটডাউনটা খুব একটা সফল হয়নি, লকডাউনটা সফল হয়েছিল, যেটা বলেছি যে সরকারি এক ধরনের তাদের সফল করে দিয়েছিল লকডাউনটা। গত নভেম্বরের 13 তারিখের যে লকডাউন, সেদিনের প্রেক্ষাপট ছিল যে আদালতে সেদিন শেখ হাসিনার মামলার রায় কবে হবে সেই তারিখ ঘোষণা করার তারিখ ছিল। সেদিনের প্রিপারেশন তাদের মনে হচ্ছিল যে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনে সরকার এক ধরনের আতঙ্ক বোধ করছিল এবং সরকার পাল্টা প্রিপারেশন নিতে গিয়ে জনগণের মাঝে একটা আতঙ্ক তৈরি হয়েছিল এবং জনগণ ঘর থেকে বেরোতে চায়নি। মূলত নির্বাচন যখন এগিয়ে আসছে, নির্বাচনের তফসিল ঘোষণা যখন হয়ে যাচ্ছে, তখন এই প্রেক্ষাপটে নির্বাচন প্রতিহত করা কিংবা নির্বাচন ঠেকানোর জন্যই কি আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা দিল এবং এটা কি তারা এখন রেগুলার করবে? সজীব ওয়াজেদ জয় যেটা রয়টার্সকে বলেছিলেন যে তারা নির্বাচন প্রতিহত করবে যদি তাদেরকে নির্বাচন করতে দেয়া না হয়। তফসিল ঘোষণা করা মানেই আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচন হচ্ছে, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এখন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ প্রতিবন্ধকতা তৈরি করতে চাইবে কিনা? যদি চায় তাহলে সেই ক্ষেত্রে তারা কতটা সফল হবে, কতটা সফল হওয়ার বাস্তবতা তাদের রয়েছে, সেটাও একটা বড় প্রশ্ন যে বাস্তবতা রয়েছে কিনা। আবার অনেকে বলেন যে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী রয়েছে বাংলাদেশে, তারা যদি রাস্তায় নেমে আসে তাহলে তো এটা খুবই সহজ কাজ। কিন্তু আওয়ামী লীগের যে কর্মীরা রয়েছেন বাংলাদেশে, তারা কতটা ইচ্ছা পোষণ করবেন রাস্তায় নেমে আসার ক্ষেত্রে, সেটা একটা বড় বিষয়। সম্প্রতি প্রথম আলোর যে জরিপ আমরা দেখেছি একদিন আগে, সেই জরিপে মানুষের যে মতামত, 69.2% মানুষ চাইছে, বিভিন্ন শর্ত দিয়ে হলেও কিছু কিছু মানুষ তারা চাইছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হোক। এই ব্যাপক সংখ্যক মানুষের মতামতকে অগ্রাহ্য করে, মতামতের বাইরে গিয়ে মাত্র 0.1% মানুষ যারা চাইছে যে বিচার আগে সম্পূর্ণ করতে হবে, তারপরে আওয়ামী লীগের নির্বাচন করতে দেয়া কিংবা রাজনীতি করতে দেওয়ার ব্যাপার রয়েছে, যেটা সরকার করতে চাইছে। সরকারের মূল ভাষ্য যেটা, তার পক্ষে প্রথম আলোর ভাষ্য অনুযায়ী সমর্থন মাত্র 0.1% জনগণের। সেই একেবারেই নিতান্ত গুটি কয়েক মানুষের সমর্থন নিয়ে সরকার কতটা সফল হতে পারে, সেটাই এখন দেখার বিষয়। মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনেও আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছে একদল, এবং তারা আসিফের দালালেরা হুঁশিয়ার, সাবধান, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এ ধরনের স্লোগান দিতে থাকেন। বিসিবি কার্যালয়ের সামনেও রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো ওস্তাদ লোক। সরকারের তরফে সেপ্টেম্বর মাস থেকে যে একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দিক থেকেও এই 2 ছাত্র উপদেষ্টার প্রতি নির্দেশনা ছিল যে তারা যাতে সরকার থেকে সরে যান, সেটা কিন্তু শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও প্রকাশিত হয়েছে। সরকারও এই 2 ছাত্র নেতার দায় আর নিতে চাইছিলেন না। মাহফুজ আলম তো প্রকাশ্যে অনুষ্ঠানে বসেই বলেছেন যে কালকেও আমার চাকরি চলে যেতে পারে, প্রতিদিনই শুনি যে আমাদেরকে আর রাখা হবে না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম কি কি করেছেন গত 15 মাসে, সেটার খতিয়ান শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো তুলে ধরতে শুরু করেছে। যেমন ধরেন প্রথম আলো, যে প্রথম আলো কিনা এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জীবনী প্রকাশ করেছে, কি জন্মভূমি না মৃত্যু নামে তার আত্মজীবনী প্রকাশ করলো 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতা হিসেবে, এবং সেখানে তার
ভূমিকা নিয়ে, সেই প্রথম আলো এখন বলছে যে এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল গত বছর নভেম্বরে, সেটাই একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং তাকে দেওয়া হয়েছিল সাবেক অ্যাটর্নি জেনারেল একজন বর্ষিয়ান ব্যক্তি AF হাসান আরিফকে সরিয়ে। প্রথম আলো কিন্তু এ বিষয়ে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগের আগে কিংবা তারা যখন তার জীবনী প্রকাশ করছিল তখন এই বিষয়ে কোনো মন্তব্য করে নাই। দেখেন প্রত্যেকটা ঘটনা একটার সঙ্গে আরেকটা কি ধরনের একেবারে সুতায় গাথা বলে মনে হচ্ছে। এরা পদত্যাগ করলেন এবং সকল রকম অভিভাবক এবং সমর্থক শূন্য হয়ে পড়লেন। যে আশঙ্কা, যে ধারণা আমরা আগেই করেছিলাম। প্রথম আলো বলছে যে বাংলাদেশে দীর্ঘদিনের রেওয়াজ হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ক্ষমতাসীন দলের মহাসচিব বা সাধারণ সম্পাদককে, যাতে তারা দলীয় নেতাকর্মীদেরকে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন আর্থিক সুবিধা দিতে পারেন। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার তাকে সুবিধা দিতে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বসালো। তার তো সুবিধা দিতেই তাকে বসানো হয়েছিল এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া অবাধে অঢেল সম্পদ তার নেতাকর্মী তো নয়, তার একদল সমর্থক তৈরিতে ব্যবহার করেছেন। তিনি প্রকল্পের পর প্রকল্প নিয়েছেন, এমনকি ধরেন রিক্সা প্রকল্প দিয়েছেন বুয়েটে যে তারা রিক্সা তৈরি করবে, এরপরে সেই রিক্সা চালানো শেখাবে, এই বলেও তো অনেক ছাত্রদের তিনি নিয়োগ দিয়ে দিয়েছেন এক প্রকল্পে। এমন করে করে তো তিনি নিজের দায়িত্বে স্থানীয় ক্রীড়া যুব মন্ত্রণালয় থেকে এমনকি অস্ত্র প্রশিক্ষণও দিয়েছেন প্রায় 10,000 তরুণ তরুণীকে। কাজেই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার শুধু প্রকল্প তো নয়, তিনি যে অবাধে অঢেলে টাকা বিতরণ করছিলেন, অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছিলেন এবং সেখান থেকে সুবিধা নিচ্ছিলেন, এই খবরগুলো কিন্তু প্রথম আলোর মতো পত্রিকা এর আগে মুখ ফুটে বলার সাহস করে নাই। শুধুমাত্র জন্মস্থান কুমিল্লায়, যেই মুরাদনগর থেকে আসিফ মাহমুদ প্রথমে ভেবেছিলেন নির্বাচন করবেন, সে কারণে সেই জায়গায় তিনি গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে 2,400 কোটি টাকার একটা প্রকল্প নিয়েছেন এবং এ প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয় মুরাদনগরে, যেটা প্রায় 450 কোটি টাকার বেশি। এবং তারপর প্রথম আলো লিখছে যে ঢাকা 10 আসন যেখান থেকে তিনি নির্বাচন করবেন, যেখানে পরে তিনি ঠিক করেন যে মুরাদনগরে আর করবেন না, ঢাকা 10-এ করবেন, সেখানেও তিনি 274টি ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে 145টি প্রতিষ্ঠানই ঢাকা 10 আসনের অন্তর্ভুক্ত এলাকা। এরপরে আরো অনেক বিতর্কিত প্রকল্পের কথা বলেছেন। আর APS মোয়াজ্জেমের কথা তো না বললেই নয়। APS মোয়াজ্জেম কয়েকশো কোটি টাকা তার হাতিয়ে নেওয়ার ফলে মে মাসে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে কাছ থেকে সরিয়ে দেন। এখন যে ছাত্র জনতা নেমে এসেছে তারা প্রশ্ন করছে দুদক কেন APS মোয়াজ্জেমের বিষয়টি তদন্ত করছে না। দেখেন সেপ্টেম্বরে যখন ইউনূস সাহেব পর্যন্ত আসিফ মাহমুদদেরকে সরে যেতে বলেছেন, তারপরেই কিন্তু অক্টোবরে দেখবেন যে দুদকের পক্ষ থেকে কেন এই তদন্ত এগোনো হচ্ছে না, এই নিয়ে যুগান্তর সহ বেশ কিছু শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম খবর করে। সেখানে দুদকের কর্মকর্তার বরাতে পত্রিকাগুলো লেখে যে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে, APS এর পক্ষে উপদেষ্টা না জানলে কিছু করা সম্ভব নয়, সে কারণে তারা এই তদন্ত করছে না। এখন প্রথম আলো এটাও মনে করাচ্ছে যে বিসিবির সামনে কেন এই আন্দোলন। দেখেন এই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটাকেও পুরোপুরি কুক্ষিগত করে ফেলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্রীড়ামন্ত্রী হিসেবে। তিনি নিজের মতো করে জেলা ও বিভাগের কাউন্সিলর নিয়োগ করেছেন। ক্রিকেট বোর্ডের পরিচালক নিয়োগ পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে এসেছে। যাদের তিনি প্রয়োজন মনে করেছেন তারাই পরিচালক নির্বাচিত হয়েছেন। অন্য পত্রিকায় দেখছিলাম ওই যে ওয়েস্টিন, যেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কথায় কথায় খেতে যান, সেই ওয়েস্টিনের প্রধান নির্বাহীকেও কিন্তু এই ক্রিকেট বোর্ডে একটা পরিচালক পদ ধরিয়ে দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার APS এর বিরুদ্ধে শুধু অভিযোগ তাই নয়, অনেক পত্রিকা লিখছে তার প্রেস সচিব আরব আমিরাতে বিরাট বিলাসবহুল ভিলা কিনেছেন। মাহফুজ আলমের অপরাধের বা দুর্নীতির অভিযোগের ফিরিস্তি এর চেয়ে অনেক ছোট, তবে তিনিও তার ভাইকে, যিনি কিনা আবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, তাকে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য পদ দিয়েছেন। উপদেষ্টা ভাইয়ের প্রভাব বিস্তার করে মাহবুব আলম ব্যাপক সম্পদ গড়েছেন এবং মাহবুব আলম সেসব সম্পদ বিদেশে পাঠাচ্ছেন। এসব অভিযোগও কিন্তু গত কয়েক মাসে ছিল। মাহফুজ আলম বড় বড় অনেক কথা বলেছেন বটে, কিন্তু মাহফুজ আলম সাংবাদিক সুরক্ষা আইন কিংবা ওই যে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ এসব বাস্তবায়ন করে যেতে না পারলেও দুটো বেসরকারি টেলিভিশনের লাইসেন্স দিয়ে গেছেন এবং তিনিও লাইসেন্স দিয়েছেন তার রাজনৈতিক সহকর্মীদেরকেই। এখন রাজনৈতিক সহকর্মীদের একটা অংশ হয়তো মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পাশে দাঁড়াবেন, যারা অনেক অনেক সুবিধা পেয়েছেন, কিন্তু সত্যিই কি দাঁড়াবেন? তারা তো নিশ্চয়ই তখনই এদেরকে বখরা বুঝিয়ে দিয়েই, তাদের ভাগটা বুঝিয়ে দিয়েই সুবিধা পেয়েছেন এবং ভেবেছেন তারাও ছিলেন এই আন্দোলনের নেতা, তাহলে তারাই বা কেন এত বড় সুবিধা মন্ত্রিত্ব পদটা পান নাই। কারণ মনে করে দেখেন আগস্ট মাসে কি কেলেঙ্কারির ঘটনা ধামা চাপা দিল এই সরকার, যখন গুলশানে আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের বাড়িতে
বাড়িতে দ্বিতীয়বারের মতো পুলিশ নিয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশ সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে গ্রেফতার করলো। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক জানে আলম অপুর এমন ভিডিও ছড়িয়ে পড়লো যেই বার্তায় তিনি সরাসরি বললেন যে ওয়েস্টিনের সামনে মোটরসাইকেল আরোহী আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নির্দেশনাতে তারা পুলিশ নিয়ে সদল বলে ওই বাড়িতে চাঁদাবাজি করতে গিয়েছিলেন এবং তাদের কথায় তখন পরিষ্কার হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতাদের সঙ্গে চাঁদাবাজির বখরায় ভাগাভাগিতে এক রকমের টানাপোড়েন হওয়ার ফলেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছেন। তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বাতিল করা হলো বটে, এখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি আবার সচল হয়েছে। এসব কমিটিতে যারা থেকেছেন, যারা যথেষ্ট টাকা বানাতে পারেন নাই, মানে কেউ প্রাডো গাড়ি চলছেন, কেউ ভলভো চড়ছেন, এসব গাড়ির নাম হাসনাত আব্দুল্লাহর মুখে শুনে শুনে শিখেছি, এসব গাড়ি চড়ছেন, আর কেউ বা এই এদের মতো রিক্সা প্রকল্পে নিয়োগ পেয়েছেন কোটা না মেধা বলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে যে ছাত্র জনতা 2024-এর জুলাই আগস্টে নেমে এসেছিল তারা মানবেন বলে মনে হয় না। আর বিসিবি সহ বিভিন্ন জায়গায় যে বড় বড় ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তিদেরকেও খেপিয়ে তুলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেসবেরও তো সম্ভবত একটা শোধ নেবার সময় চলে এসেছে এবং তারই প্রতিফলন দেখা যাচ্ছে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে পদত্যাগপত্র দিতে না দিতে এত বড় বড় ফিরিস্তি উঠে আসার বিষয়টি। কাজে এখন দেখবার অপেক্ষা সরকার কি পরিকল্পনা করেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগের মাধ্যমে ইউনূস সরকার ছাত্র মুক্ত হয়েছে। এখন ছাত্র মুক্ত ইউনূস সরকার এই দুজন ছাত্রকে একটা শিক্ষা দিয়ে, মানে তাদের এপিএস প্রেস সচিবদের দুর্নীতি তদন্তের শুরু করে এবং তারপরে তাদের সম্পদের বিবরণের খতিয়ান তুলে ধরতে দুর্নীতি দমন কমিশনকে যদি সরকার শেষ পর্যন্ত ছাত্র জনতার দাবির মুখে নিয়োগ করতে বাধ্য হয়, তাহলে এ সরকারের আমলে দুর্নীতির বিচার যেভাবে চলছে, আটক করতে হচ্ছে, গ্রেফতার করতে হচ্ছে, গ্রেফতার করার পর দিনের পর দিন রিমান্ডে রাখতে হচ্ছে, অনেকগুলো হত্যা মামলাও সাথে দিয়ে দিতে হচ্ছে, এই পুরো প্রক্রিয়া যদি ইউনূস সরকারের ব্যাকরণ অনুযায়ী চলে তাহলে আর যাই হোক মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নির্বাচনটা করা হবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।